দেখছেন 18 নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, ফুটবল আমাদের প্রাণের খেলা এবং সারা পৃথিবীতে অন্যতম জনপ্রিয় খেলাটির নাম ফুটবল। আমরা অনেক সময় উদাহরণ হিসেবে 80-র দশকের ফুটবলের কথা বলি, কারণ তখন প্রচুর পরিমাণে দর্শক আসতো। আজকের এই হাল জমানায় আমরা ক্রিকেট সহ অন্যান্য ডিসিপ্লিনে যখন অনেক দর্শক দেখি, আমরা ভুলে যেতে বসেছিলাম যে আমাদের ফুটবলের সেই হারানো গৌরবের কথা। কিন্তু সাম্প্রতিক সময় নিঃসন্দেহে আপনাদের মনে আছে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে ফুটবল কোথায় ছিল, সেই ফুটবলটা আবারও কিন্তু তার হারানো শক্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এবং সেই খুঁজে পাওয়ার নেপথ্যে আমরা দেখেছি হামজা চৌধুরী সহ বেশ কজন প্রবাসী ফুটবলার তারা বাংলাদেশের জার্সিতে এই দেশ মাতাচ্ছেন, লাল সবুজের পতাকাকে করছেন উজ্জ্বল। আগামীর দিনেও বেশ কিছু প্রবাসী ফুটবলাররা কিন্তু আমাদের দেশে আসবেন, এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি। সাম্প্রতিক সময় অনেকেই ভবিষ্যতে খেলবার প্রয়াসে তারা ট্রায়ালে অংশগ্রহণ করছেন, সে নিয়েই আমরা গল্প সাজিয়েছি। আর এ কারণে আমরা আমাদের আজকের আয়োজনের নাম দিয়েছি প্রবাসী ফুটবলারদের শক্তি। এই বিষয়ে কথা বলবার জন্য দুজন প্রিয় অতিথি আমাদের সঙ্গে থাকবার কথা, এবং অতিথি হিসেবে সাকিব মাহমুদ, যিনি ডেনমার্কের কোচ হিসেবে কাজ করছেন, এবং এই যে নেপথ্যে যে ফুটবলাররা আসছেন বা এসেছেন তাদের এই যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি কাজ করেছেন। তিনি এখনো পর্যন্ত ঢাকার এই ট্রাফিকের কারণে আসতে পারেননি, পথিমধ্যে আছেন। উনি আসলে ওনাকে আমরা কানেক্ট করব, কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুস্তাবির হোসেন নাইফ, যিনি ফাউন্ডার অ্যান্ড সিইও enik.mj, তিনি কাজ করছেন। আমরা তাকে স্বাগত জানাই। নাইফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মুস্তাবির হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ enik.mj, মুভ টু জয়েন। ওকে, আমরা ফুটবলারদের এই যে সাম্প্রতিক সময়ের মুভমেন্ট, আমি যদি ভুল না করে থাকি, আপনি নিজেও একজন অ্যাথলেট এবং আপনি বয়সভিত্তিক ক্রিকেটটাও খেলেছেন, এবং আপনি খুবই অ্যাথলেটিক্সে বা আমাদের স্পোর্টসে কানেক্টেড আছেন। আপনাদের যে উদ্যোগটা, মানে সেই উদ্যোগটা গ্রহণ করেছেন স্পোর্টস পিপলদেরকে কানেক্ট করা, তাদেরকে মুভ ফরওয়ার্ড করা। তার আগে আমি যদি একটু বর্তমান সময়ের ফুটবল নিয়ে কথা বলতে চাই, যে এই প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে তো এই অবস্থায় দেখেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলটা যেভাবে দেখছেন একজন দর্শক অনুরাগী এবং স্পোর্টসের মানুষ হিসেবে আপনি কিভাবে দেখেন, সেই গল্পটা একটু শুনতে চাই। জি, প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমি আমার আব্বুর কাছে শুনছিলাম যে বাংলাদেশে একটা সময় আবহানী অ্যান্ড মোহামেডানের একটা ক্ল্যাশ হইতো। সো জিনিসগুলো কখনো আমি ওইভাবে কখনো ফিল করিনি, কারণ আমি যখন থেকে বড় হয়েছি তখন থেকে আমি দেখিনি যে ফুটবলের নিয়ে কোনো উন্মাদনা বাংলাদেশে আছে। সো যে জিনিসটা হয়েছে কি, যে আমরা সবসময়, আমি অ্যাজ আ পার্সোনাল আর্জেন্টিনা সাপোর্টার, সো আমি সবসময় আর্জেন্টিনাকে দেখতাম বা মেসিকে দেখতাম। তো ওই টাইমটাতে মনে হতো যে আমরা ওয়ার্ল্ড কাপ আসলেই কোনো না কোনোভাবে একসাথে কানেক্ট হয়ে যেতেছে, বাংলাদেশ বিভক্ত হয়ে যেতেছে ব্রাজিল বা আর্জেন্টিনা নিয়ে। সো পার্সোনালি আমার একটা ডিজায়ার ছিল যে আমি এটা দেখা, যে আমি কোনো না কোনো একদিন দেখবো যে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ। দেখে ফেলেছেন তো? হ্যাঁ, এটা দেখে ফেলেছি 2022 সালে। আফটার দ্যাট তখন মানে ফুটবলের প্রতি একটা টান কমে যাচ্ছিল। তো তখন ভাবতেছিলাম যে বাংলাদেশ 4 বছর পর পর নতুন টান দেখা যায় বিশ্বকাপের সময়। না, আমি এমনিও ক্লাব ফুটবল অনেক বেশি ফলো করতাম ওই টাইমটাতে। তো ওই জিনিসটা কেন জানি আর আসতেছিল না। তো আফটার দ্যাট আমরা ভাবতেছিলাম যে এই জিনিসটা কেন মানে আমরা যে উন্মাদনাটা করতেছি, এটা কেন আমরা আমাদের দেশ নিয়ে করতেছি, আমাদের জার্সিতে কেন দেখা যাবে না, আমাদের জার্সি নিয়ে কেন দেখা যাচ্ছে না। তো আফটার দ্যাট আমরা তখন ডিসাইড করি যে বাংলাদেশে ফুটবল কিভাবে উন্নত করা যায় বা বাংলাদেশে ফুটবলে আমরা কিভাবে কাজ করতে পারি। তো তখন আমি একটা প্রজেক্ট সম্পর্কে জানতে পারি। সাকিব ভাই, যিনি কিনা ডেনমার্কের একজন কোচ, অ্যান্ড তিনি হচ্ছেন স্কাউট, এইগুলো নিয়ে কাজ করতেছেন ফুটবলারদেরকে নিয়ে। তো আমি তখন ভাবলাম যে কীভাবে আমি তাদেরকে হেল্প করতে পারি। তো একটা সময় সাকিব ভাইয়ের সাথে আমার একটা মিটিং হয় অনলাইনে। তো সাকিব ভাই বলতেছিল যে তারা 52 জনের মতো ফুটবলার নিয়ে আসতে চায়। তখন আমি এটা কোন সময়ের ঘটনা? এইটা হচ্ছে এই যে কিছুদিন আগের ঘটনা। বাংলাদেশ তখন হচ্ছে সাফ আন্ডার-19 খেলতে গেছে। তখন আব্দুল কাদির অ্যান্ড ইলমান নামে দুজন প্লেয়ার, আর একটা প্লেয়ার ছিল, আমার নামটা এই মোমেন্টে মাথায় নেই। তো ওই টাইমে ইলমান বাদ পড়ে যায়। তো ওই টাইমের ঘটনা আর কি। তো আমি তখন তাকে বলছিলাম যে এই দেশে প্রবলেমটা কি হচ্ছে, যে একজন ভালো প্লেয়ার কেন বাদ পড়ছে, কেন ইলমান আরও অনেক ভালো স্কিলফুল প্লেয়ার। তখন সে বলতেছিল যে একটু কন্ডিশনটা আলাদা, বাংলাদেশের কন্ডিশন অ্যান্ড বাইরের ইউরোপ আমেরিকার যে কন্ডিশন, বাংলাদেশের যে আবহাওয়া, ওই আবহাওয়াটা ওই দেশে নাই। ওই দেশে কিন্তু একদম ঠান্ডা আবহাওয়া, আর আমাদের দেশে এমনি গরম। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা, এই জিনিসটা আমরা তাহলে সলিউশন কি। তখন আমি ভাবলাম যে তাকে আমি দুইটা জিনিস অফার করতে পারি। একটা হচ্ছে এই দেশে একজন বিখ্যাত ফিজিওথেরাপিস্ট অ্যান্ড মাসাজ থেরাপিস্ট আছে, তার নাম হচ্ছে এসআই সাইমন, যিনি কিনা আমার এই জিনিসটার সাথে মানে প্রথম থেকেই আছেন অ্যান্ড আমাদেরকে অনেক বেশি হেল্প করেছেন, এবং ফুটবলাররাও ওনার একটা ট্রিটমেন্টে হ্যাপি। তো উনি কি বলেছিলেন যে আমি ওনাকে অ্যাড করতে পারি কিনা কোনোভাবে এই ফুটবল ইয়েতে। তো উনি বলছে হ্যাঁ অবশ্যই। অ্যান্ড যেহেতু কার্ডিও রিলেটেড প্রবলেম বা স্ট্রেন বা ইন্ডুরেন্স রিলেটেড প্রবলেম হচ্ছে,
সো এই জায়গাটা আমি যখন ভাবলাম যে এই জায়গাটায় সলিউশন কী দেওয়া যায়, তখন আমি ভাবলাম যে পৃথিবীতে আমি একজন MMA ফাইটার অ্যামেচার লেভেলে খেলেছি, তো আমি একজন মানে আমাদের দর্শকদেরকে বোঝানোর সুবিধার্থে MMA মানে কি? MMA মানে হচ্ছে মিক্সড মার্শাল আর্টস। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইব্রিড মডেল অফ বক্সিং, কিক বক্সিং অ্যান্ড বিজেজে। তো আমি হচ্ছে তখন ভাবলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি কার্ডিও কোন ইয়েতে লাগে, স্পোর্টসে লাগে। হ্যাঁ, তো সেটা তখন যখন ভাবলাম তখন সেটা হচ্ছে যে আমাদেরই লাগে, মানে আমাদের MMA ফাইটারদেরই লাগে, তো বা বক্সারদের লাগে, মানে কম্ব্যাট স্পোর্টসে যারা থাকে তারা সবসময় কার্ডিও নিয়ে বেশি কাজ করতে পছন্দ করে। সো আমি তখন ভাবলাম যে আমার যিনি কোচ আছে, যিনি কিনা 10 টাইম ন্যাশনাল উশু চ্যাম্পিয়ন অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট MMA ফাইটার ইন দিস কান্ট্রি, তো তখন আমি ভাবলাম যে তাকে কোনোভাবে অ্যাড করা যায় কি না। অ্যান্ড তখন দুই সাইড থেকে যখন আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি যে হ্যাঁ আপনারা কাজ করতে পারেন, আমিও আমার ভাইদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তো তখন আমরা এখানে একটা কোলাবোরেশন করেছি এটাই। অ্যান্ড এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা স্পোর্টস আরেকটা স্পোর্টসকে আগায় নেওয়ার জন্য এগিয়ে আসছে, এরকম লাগে। আপনারা যে কাজটা করছেন, আমরা হয়তো ফুটবলের কথাই বলছি এই মুহূর্তে, অনেক স্পোর্টসের সাথে কাজ করার সুযোগ আছে আপনাদের, কিন্তু এই যে যেমনটা সাকিব হয়তো এর মধ্যে যদি পৌঁছে যান তাহলে তার সাথে হয়তো সেই বিষয়ে কথা বলা যাবে, কিন্তু যেহেতু আপনি সেই টিমকে রিপ্রেজেন্ট করেন, এই যে বিদেশি ফুটবলাররা বাংলাদেশে আসছেন এবং তাদের জন্য একটা যোগসূত্র হিসেবে কাজ করছেন, এবং সেক্ষেত্রে এই ফুটবলার আসার পরে কি ধরনের প্রবলেমে পড়তে পারে তারও একটা সলিউশন নিয়েই আপনি আগাম ভেবেছেন। এবং enik.mj যেটা আপনারা বানিয়েছেন, সেই প্রতিষ্ঠানটার তাহলে কার্যক্রমটা কি হবে? যারা এই মোমেন্টে যারা ফুটবলার আসছে তাদের ছোটোখাটো কোনো ইনজুরি থাকতে পারে, বা যেহেতু তারা এই মোমেন্টে বিভিন্ন ধরনের ট্রায়াল সেশনে আসছে, তো তাদেরকে কিছু ক্ষেত্রে তাদের যেহেতু এক্সট্রা লোড নিতে হচ্ছে আর গরমের মধ্যে, সো যে জিনিসটা হয়েছে কি তাদের কিছু ছোটোখাটো ক্র্যাম্প হচ্ছে বা অন্য প্রবলেম হচ্ছে, লাইক পিঠে ব্যথা বা হ্যামস্ট্রিংয়ে কিছু প্রবলেম হচ্ছে, তো আমরা তাদেরকে প্রথম দিকে একটা মাসাজ থেরাপির মধ্যে রাখছিলাম, যেটা কিনা একটা টেম্পোরারি সলিউশন ছিল। আমরা যদি কোনো ছোটোখাটো বেশি ইনজুরি থাকতো ওইটা নিয়ে আমরা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যানে ছিলাম যে আমরা এটা আফটার দ্য ট্রায়াল আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব। অ্যান্ড এখানে সাইমন ভাই অনেক বড় একটা অবদান রেখেছে, থ্যাংক টু হিম। তো তিনি আমাকে যে জিনিসটা হয়েছে যে ফুটবলাররা আসছে এবং তাদের পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ করা লাগতেছে, সো জিনিসটা হচ্ছে কি আমরা যখন তাদেরকে থেরাপি দিচ্ছি বা আমাদের কার্ডিও সেশনে নিচ্ছি, তো তাদের নিজেদের মধ্যে নিজেদের কিছু চেঞ্জ আসতেছে, বাংলাদেশের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা আরও বেশি হচ্ছে, তো যখন হচ্ছে তখন তাদের পারফরমেন্স আরো ডে বাই ডে ভালো হচ্ছে। মানে যে প্রবলেমগুলো তারা ফেস করছিল সেই প্রবলেমগুলো বেশ কিছুটা কমে আসছে। আমাদের আরো কিছু আলোচনা থাকবে, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতিতে ফিরে এসে আবারো সেই আলোচনায় আমরা থাকবো। দর্শক আপনারা আছেন এটি নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা প্রবাসী ফুটবলারদের শক্তি নিয়ে আলাপ করছি, ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রবাসী ফুটবলারদের শক্তি নিয়ে আমরা কথা বলছি, নাইফ হাসান আমাদের সঙ্গে। আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম সেখানে আবারও যুক্ত হতে চাই। নাইফ, আপনি বলছিলেন যে কী ধরনের প্রবলেমে পড়েন এই ধরনের প্রবাসী ফুটবলাররা, যেহেতু বিভিন্ন রকমের দেশ থেকে আসেন, বিভিন্ন আবহাওয়াতে তারা বড় হন এবং এখানে একটা আবহাওয়ার সাথে হয়তো অ্যাডজাস্ট হতে সময় লাগে। আমরা গতকালকেই গণমাধ্যমে দেখেছি যে ইতিমধ্যেই প্রায় 14টি দেশ থেকে 50 ঊর্ধ্ব ফুটবলার এসছেন তারা ট্রায়াল দিতে, যদিও খুব ওপেন রাখা হয়নি, একটু ক্লোজ ডোরেই আসলে এই ট্রায়ালটা হচ্ছে, কিন্তু যতটা খবর আমরা পেয়েছি যে তাদের মধ্যে যেমন সম্ভাবনাময় ফুটবলাররা আছেন, আবার আবহাওয়ার কারণে কারো দেখা যাচ্ছে ফিজিক্যাল ফিটনেসেও ঘাটতি আছে। তো সামরিকভাবে আপনার কাছে কি তথ্য আছে এই ফুটবলারদের মধ্যে, কাদের সম্ভাবনা আছে, কতটা উপকৃত হবে দেশ এদের মাধ্যমে? আমার মতে কিছু প্লেয়ার অনেক বেশি ট্যালেন্টেড, তাদের মধ্যে ওয়ান অফ আশিক, ও হচ্ছে আমরা বলতেছি যে সে হচ্ছে আমাদের নেক্সট হামজা চৌধুরী। তার বয়স হচ্ছে 20 বছর এবং সে মিডফিল্ডে খেলতেছে। তার মধ্যে অনেক সম্ভাবনা আছে যে বাংলাদেশ ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার। কোন দেশের? সম্ভবত ইউকে। আচ্ছা। অ্যান্ড এ বাদে আরও যারা প্লেয়ার আছেন তারা একটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা ম্যাক্সিমামই সিলেট থেকে বিলং করে। আচ্ছা। তো
তো বাংলাদেশে যারা এই মোমেন্টে যারা প্লেয়ার আছে এদের মধ্যে অনেক সম্ভাবনা আছে এবং তারা স্কিলফুল, কিন্তু কিছু কিছু প্লেয়ার কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে না, বিকজ অবশ্যই আবহাওয়া একটা ম্যাটার করতেছে এবং তারা যেহেতু অনেক শর্ট টাইমের জন্য আসছে, এটা যদি একটা ক্যাম্পিংয়ে করার মাধ্যমে যদি আনা হতো তাহলে হয়তো বা আরও একটু প্রফেশনাল হইতো ব্যাপারটা, বাট তারপরেও যেহেতু এটা শুরু হয়েছে এটা অবশ্যই দ্য শো মাস্ট গো অন। ওকে, এই জায়গাতেও মনে হয় আপনাদের একটা বড় স্কোপ আছে, যে আপনি বলছিলেন আপনারা যে ধরনের কাজ করেন, এনিক.এমজে যে কাজটাগুলো করছে সেখানে মনে হয় এখানে কন্ট্রিবিউশন করার সুযোগ থাকবে ভবিষ্যতে যখন অনেক বেশি প্লেয়ারকে পাওয়া যাবে। কিন্তু একটা ছোট প্রশ্ন করে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, এই ধরনের বয়সভিত্তিক ফুটবলাররা যদি দেশে অনেক বেশি আসেন তাহলে আমাদের পাইপলাইনকে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে কিনা? এটা যদি দুইভাবেই ভাবা যায়, একটা হচ্ছে ইতিবাচক, যদি আমি ভাবি যে আমাদের দেশে পাইপলাইন অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং যারা এখন তৈরি হচ্ছে তারা তখন ভাববে যে আমাদের মাইন্ডসেটটা এইভাবে করতে পারে যে আমি এর থেকে ভালো খেলতে হবে, তাহলে আমি এই দলে টিকবো, নাহলে আমি টিকতে পারবো না। এই সেট আপটা যখন আমার মাথার মধ্যে আসতেছে তার মানে আমাকে প্রথম থেকেই নিজেকে তৈরি করতে হবে। সেকেন্ডলি অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে, বিকজ এটা হচ্ছে লং টাইম প্রোগ্রাম রান করতে হয়। সো যারা এই মোমেন্টে তৈরি হচ্ছে নিজেকে ন্যাশনাল বা আন্ডার-19, আন্ডার-17 আর আন্ডার-23-তে নিজেকে প্রিপেয়ার করতেছে, তাদের জন্য একটু হইলেও এটা নেতিবাচক, বাট কখনো কখনো বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থ বিসর্জন দিতে হয়। আমার মনে হয় যে এর মাধ্যমে দেশ উপকৃত হলেই এই উদ্যোগটা ভালো হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, ফুটবলের জয় হলে এবং সেটা যদি লাল সবুজের পতাকায় হয়, দিন শেষে আমরাই বিজয়ী হব। ফলে এই প্রবাসী ফুটবলারদের মাধ্যমেও যদি একটা বড় দল বা একটা শক্তিশালী দল গড়া যায়, তা বাংলাদেশকে বহির্বিশ্বে একটা ইতিবাচক ধারণায় নিয়ে যাবে, ইতিবাচকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিং হবে। আগামীর দিনে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।